You just realized your business needed to hire someone yesterday. How can you find amazing candidates fast? Easy. Just use Indeed. Stop struggling to get your job post seen on other job sites. With Indeed sponsored jobs, your post jumps to the top of the page for your relevant candidates, so you can reach the people you want faster. According to Indeed data, sponsored jobs posted directly on Indeed have 45% more applications than non-sponsored jobs. Don't wait any longer. Speed up your hiring right now with Indeed. And listeners of this show will get a $75 sponsored job credit to get your jobs more visibility at Indeed.com/PODKATZ12. Just go to Indeed.com/PODKATZ12 right now and support our show by saying you heard about Indeed on this podcast. Terms and conditions apply. Hiring? Indeed is all you need. 19 শতকের কলকাতা ভাবলেই চোখের সামনে একটা ছবি ভাসে, তাই না? মানে একটা পুরুষশাসিত সমাজ একদম। কিন্তু সেই রকম একটা সময়েই স্রোতের প্রায় বিপরীতে গিয়ে একজন অসাধারণ নারী নিজের জায়গা তৈরি করে নিয়েছিল। রানী রাসমণি, জানবাজারের রানী। কিন্তু শুধু রানী বা জমিদার হিসেবেই তো তার পরিচয় শেষ হয়ে যায় না। একেবারেই না। তিনি তার চেয়ে অনেক বেশি কিছু ছিলেন। একজন নেত্রী, বলতে পারেন জনগণের ভরসাস্থল। ঠিক। আজকে আমরা ওর জীবন, ওর কাজ, সেই সময়ে সমাজে ওর ঠিক কী প্রভাব ছিল সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। হাতে বেশ কিছু তথ্যসূত্র আছে। হ্যাঁ, আমাদের লক্ষ্য শুধু ঘটনাগুলো বলা নয়, বরং ওর কাজের পেছনের ভাবনাটা, ওর দূরদর্শিতা, সেগুলোকে একটু বোঝার চেষ্টা করা। একদম। আর সেই সূত্র ধরেই আমরা ওর ব্যক্তিগত জীবন, ব্যবসায়িক বুদ্ধি, ব্রিটিশদের সাথে কিছু চমকে দেওয়ার মতো সংঘাতের গল্প, ওর জনকল্যাণমূলক কাজ, আর অবশ্যই যেটা না বললেই নয়, দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা আর শ্রীরামকৃষ্ণের সাথে তার সম্পর্ক, এই সব নিয়েই কথা বলবো। তাহলে শুরু করা যাক একদম প্রথম থেকে। ওর জন্ম 1793 সাল। হ্যাঁ, সেপ্টেম্বর মাস। হ্যাঁ, 28শে সেপ্টেম্বর। বাংলাটা ছিল 1211 সাল। আর মাত্র 11 বছর বয়সে ওর বিয়ে হয়ে যায়। হ্যাঁ, জানবাজারের বাবু রাজচন্দ্র দাসের সঙ্গে। হ্যাঁ। বেশ অবস্থাপন্ন পরিবার। কিন্তু ভাগ্য সহায় ছিল না বোধহয়। স্বামীর তো অকালে মৃত্যু হয়। হ্যাঁ, সেটাই ওর জীবনের একটা বিরাট মোড়। স্বামীর মৃত্যুর পর অত বড় জমিদারি ব্যবসা, সব কিছুর দায়িত্ব মোর কাঁধে এসে পড়ে। ভাবা যায়, সেই যুগে একজন মহিলার পক্ষে, বিশেষ করে বিধবা অবস্থায়, এটা তো বিশাল চ্যালেঞ্জ ছিল। প্রচণ্ড কঠিন। কিন্তু এখানেই রানী রাসমণির আসল পরিচয়টা বেরিয়ে আসে। সূত্রগুলো যা বলছে, উনি কিন্তু ভেঙে পড়েননি, বরং দায়িত্বটা নিলেন। হ্যাঁ, এবং খুব দক্ষতার সাথে সামলাতে শুরু করলেন। ওর মধ্যে যে একটা সহজাত নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বা ম্যানেজ করার স্কিল ছিল, সেটা তখনই বোঝা যায়। শোনা যায় এই কাজে উনি একা ছিলেন না, জামাই মাথুরবাবু সাহায্য করেছিলেন। ঠিক। ওর তৃতীয় মেয়ে করুণাময়ের স্বামী মাথুর মোহন বিশ্বাস, যিনি মাথুরবাবু নামেই বেশি পরিচিত, উনি রানীর ডান হাত ছিলেন বলতে পারেন। আচ্ছা। ওদের দুজনের চেষ্টায় ব্যবসা তো বাড়লই, কিন্তু তার থেকেও বড় কথা, রাসমণি সাধারণ মানুষের কাছে একজন নেত্রী হয়ে উঠলেন, ভরসার জায়গা। এই যে ব্যক্তিত্ব, এই দৃঢ়তা, এটাই কি ওনাকে ব্রিটিশদের মুখোমুখি দাঁড় করিয়েছিল? উনি তো নিজের বিচার বুদ্ধিতে চলতেন। অনেকটা তাই। উনি খুব স্বাধীন চেতা ছিলেন, আর ন্যায় অন্যায় বোধটা খুব স্পষ্ট ছিল। যেখানে অন্যায় দেখতেন সেখানেই প্রতিবাদ করতেন, আর সেই কারণেই ব্রিটিশদের সাথে ওর বেশ কয়েকবার লেগেছে। সেই রকমই একটা বিখ্যাত ঘটনা তো গঙ্গায় জলকর নিয়ে, তাই না? ও হ্যাঁ, সেটা তো দারুণ ইন্টারেস্টিং একটা ঘটনা। একটু বলুন না ব্যাপারটা। ইংরেজ সরকার তখন গঙ্গায় জেলেদের মাছ ধরার উপর ট্যাক্স বসালো, জলকর। গরিব জেলেরা তো পড়ল মহাবিপদে। তারা এলো রানীর কাছে। রানী কি করলেন? উনি 10,000 টাকা দিয়ে, তখনকার দিনে 10,000 বিশাল অঙ্ক। হ্যাঁ, বিশাল অঙ্ক। সেই টাকা দিয়ে ঘুষুরি থেকে মেটিয়াবুরুজ পর্যন্ত গঙ্গার একটা লম্বা অংশ সরকারের থেকে ইজারা নিলেন, লিজ যাকে বলে। ইজারা নিলেন মাছ ধরার জন্য? না না, এইখানেই ওর বুদ্ধি। ইজারা নেওয়ার পর উনি নদীর ওই অংশে মোটা লোহার শিকল টেনে দিলেন। ব্যাস, কোম্পানির জাহাজ, স্টিমার চলাচল বন্ধ। সে কি, কেন? ব্রিটিশরা কারণ জানতে চাইলে উনি বললেন, আরে বাবা, আমি তো এই অংশটা মাছ চাষ বা ধরার জন্য ইজারা নিয়েছি। তোমাদের এই জাহাজ চলার শব্দে আর ঢেউয়ে সব মাছ পালাচ্ছে, আমার জেলেদের লোকসান হচ্ছে, এটা তো ইজারার শর্ত ভাঙা হচ্ছে। বাহ, আইনের প্যাচেই ব্রিটিশদের আটকে দিলেন। একদম। ব্রিটিশদের মুখে আর কথা নেই, বাধ্য হয়ে রানীর 10,000 টাকাও ফেরত দিল,
আবার জলকরও তুলে নিল। অসাধারণ। মানে শুধু বুদ্ধি নয়, সাধারণ মানুষের জন্য ওর কতটা দরদ ছিল সেটাও বোঝা যায়। আর সাহস তো বটেই। ঠিক, ব্রিটিশ আইনের ফাঁক দিয়েই ব্রিটিশদের জব্দ করা, এটাই ছিল ওর স্টাইল। এরকম আরও তো ঘটনা আছে। মকিমপুরের নীলকর সাহেবদের ব্যাপারটা। হ্যাঁ, শোনা যায় মকিমপুর পরগনায় কোনো এক নীলকর সাহেব নাকি প্রজাদের উপর খুব অত্যাচার করত। রানী খবর পেয়ে সেটারও বিহিত করেছিলেন। উনি আসলে অন্যায়ের প্রতিবাদ না করে থাকতে পারতেন না। আর ওর বাড়ি দুর্গাপুজো, সেটা নিয়েও তো একটা কিস্সা আছে, কলাবউ স্নান। আছে তো, জানবাজারের বাড়ির পুজো খুব বিখ্যাত ছিল। তো ষষ্ঠীর দিন নিয়ম মেনে কলাবউ স্নানের জন্য ঢাকঢোল বাজিয়ে শোভাযাত্রা বেরিয়েছে। বেশ জাঁকজমক করে হতো নিশ্চয়ই। খুব। তো কাছেই এক ইংরেজ সাহেবের বাংলো ছিল, তার নাকি ঘুমের অসুবিধা হয় ওই ঢাকের শব্দে। সে রেগে গিয়ে মামলা করে দিল। তারপর রানী কি ভয় পেয়ে গেলেন? আরে না, উনি পরের দিন আরও বেশি লোক, আরও বেশি ঢাকঢোল নিয়ে শোভাযাত্রা বার করলেন। মানে ব্যাপারটা আরও বাড়িয়ে দিলেন। দারুণ। সাহেব আরও ক্ষেপে গেল। শোনা যায় আদালত নাকি রানীর 50 টাকা জরিমানাও করেছিল। ও, কিন্তু রানীও ছেড়ে দেওয়ার পাত্রী নন। উনি কি করলেন, বাবু রোড বলে একটা রাস্তা ছিল, সম্ভবত ওই সাহেবের বাড়ির পাশ দিয়ে বা ব্রিটিশদের যাতায়াতের পথ, আচ্ছা। সেটা দুই পাশে বাঁশ পুঁতে গাড়ি ঘোড়া চলাচল বন্ধ করে দিলেন। বললেন, এটা আমার ব্যক্তিগত সম্পত্তি, আমি এখানে বেড়া দিতেই পারি। মানে যেমন কুকুর তেমন মুগুর। শেষ পর্যন্ত কি হলো? শেষ পর্যন্ত সাহেবকেই আপোস করতে হয়েছিল। মানে এই ঘটনাগুলো থেকে বোঝা যায় উনি নিজের ধর্ম, নিজের আচার যেমন রক্ষা করতে চাইতেন, তেমনি ব্রিটিশদের দাপটের কাছেও সহজে মাথা নোয়াতেন না। এই যে লড়াক ও মনোভাব, প্রজাদের জন্য চিন্তা, এর পাশাপাশি ওর দান ধান্যের কথাও তো খুব শোনা যায়। খুবই দয়ালু ছিলেন নাকি? অত্যন্ত। ওর জনহিতকার কাজের তালিকাটা বিরাট লম্বা। যেমন ধরুন, তীর্থযাত্রীদের যাতে কষ্ট না পায় তার জন্য সুবর্ণরেখা নদী থেকে পুরী পর্যন্ত একটা পুরো রাস্তা তৈরি করিয়ে দিয়েছিলেন। সে তো অনেক দূর। তখনকার দিনে এটা বিশাল ব্যাপার। বিশাল ব্যাপার তো বটেই। আবার কলকাতাতেও সাধারণ মানুষের সুবিধার জন্য গঙ্গায় অনেকগুলো ঘাট বানিয়েছিলেন। বাবুঘাট, যেটা ও স্বামীর নামে। হ্যাঁ জানি, বাবুঘাট তো এখনো আছে। আছে। এছাড়া আহিরতলা ঘাট, নিমতলা ঘাট, এগুলো উনিরই তৈরি। শিক্ষার ব্যাপারেও তো ওর অবদান ছিল। হ্যাঁ, অবশ্যই। শিক্ষার গুরুত্বটা উনি বুঝতেন। তখনকার ইম্পেরিয়াল লাইব্রেরি, মানে এখন যেটা আমাদের ন্যাশনাল লাইব্রেরি, আচ্ছা। আর হিন্দু কলেজ, মানে এখনকার প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, এই দুটো জায়গাতেই উনি মোটা টাকা দান করেছিলেন। এটা ওনার দূরদর্শিতার পরিচয় দেয়। একদম। শুধু তাই নয়, খাল কাটা, বাজার বসানো, এগুলোও করেছেন। প্রায় লাখ টাকা খরচ করে স্টোনার খাল কাটান, যেটা মধুমতি আর নবগঙ্গার সংযোগ করেছিল। তাতে তো ব্যবসা বাণিজ্যের সুবিধা হয়েছিল নিশ্চয়ই। অবশ্যই। জলপথে যাতায়াত সহজ হয়েছিল। আবার সোনায়, বেলিয়াঘাটা, ভবানীপুরে বাজারও বসিয়েছিলেন। মানে মানুষের দৈনন্দিন জীবন, অর্থনীতি, সব দিকেই ওর নজর ছিল। এত কিছু, ব্রিটিশদের সাথে লড়াই, প্রজাদের দেখাশোনা, দান ধ্যান, কিন্তু মানুষ বোধহয় রানী রাসমণিকে সবচেয়ে বেশি মনে রেখেছে দক্ষিণেশ্বর মন্দিরের জন্য, তাই না? হ্যাঁ, সেটা ওনার জীবনের এক অন্যতম প্রধান অধ্যায়। ওনার আধ্যাত্মিক দিকটার সবচেয়ে বড় প্রকাশ। ওই মন্দির তৈরির পেছনে নাকি একটা স্বপ্নাদেশের গল্প আছে, সত্যি? সেরকমই শোনা যায়, জনশ্রুতি আর কি। বলা হয় 1847 সাল নাগাদ রানী কাশী যাবেন বলে বিরাট আয়োজন করেছেন। অনেক নৌকো, লোকলস্কর, জিনিসপত্র সব তৈরি। কিন্তু যাত্রার ঠিক আগের রাতে উনি স্বপ্নে মা কালীকে দেখলেন। দেবী কি বললেন স্বপ্নে? দেবী নাকি বলেছিলেন, কাশী যাওয়ার দরকার নেই, তুই গঙ্গার পাড়েই আমার একটা মন্দির বানিয়ে পুজোর ব্যবস্থা কর, আমি সেখানেই তোর পুজো নেব। ও, এই স্বপ্ন দেখেই উনি কাশী যাওয়া বাতিল করলেন? হ্যাঁ, উনি যাত্রা স্থগিত করে দিলেন আর গঙ্গার ধারে দক্ষিণেশ্বরে মন্দির তৈরির জন্য জমি খুঁজতে শুরু করলেন। আর তার ফলেই তৈরি হলো আজকের দক্ষিণেশ্বর মন্দির। প্রতিষ্ঠা কবে হয়েছিল? 1855 সালের 31শে মে। দিনটা ছিল বৃহস্পতিবার, স্নানযাত্রার তিথি। খুব জাঁকজমক করে মা ভবতারিণীর মন্দির প্রতিষ্ঠা হয়। শোনা যায় প্রায় 9 লক্ষ টাকা লেগেছিল তখন। আর এই মন্দিরের সাথেই তো শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের নাম জুড়ে আছে। ওতপ্রোতভাবে। রানী রাসমণি তো যুবক গদাধর চট্টোপাধ্যায়কে মন্দিরের প্রধান পুরোহিত হিসেবে নিয়ে আসেন, যিনি পরে শ্রীরামকৃষ্ণ নামে পরিচিত হলেন। একদম। আর শুধু চাকরি দেওয়ায় নয়, রানী আর ওর জামাই মাথুরবাবু দুজনেই শ্রীরামকৃষ্ণের সাধনার পথে সবরকমভাবে সাহায্য করেছিলেন, তার দেখাশোনা করতেন। একজন সাধারণ পুরোহিতের মধ্যে এই দিব্য শক্তিটা চিনতে পারা, এটাও তো রানীর একটা বড় গুণ। অবশ্যই, ওর গভীর অন্তর্দৃষ্টি ছিল।
হিন্দু ধর্মের প্রতি ওর যে টান, যে ভক্তি, সেটা এই মন্দির প্রতিষ্ঠার মধ্যে দিয়েই অমর হয়ে আছে। মন্দিরের কথা তো হলো, রথযাত্রার ব্যাপারেও তো ওর একটা অবদান আছে। রূপোর রথ। হ্যাঁ, উনি ওর বাড়ির ঠাকুর রঘুবীরের জন্য 1,00,000 টাকারও বেশি খরচ করে রূপোর রথ বানিয়েছিলেন। আর শুধু তাই নয়, কলকাতায় সেই রথ নিয়ে বিরাট শোভাযাত্রা চালু করেন। সেটাও একটা বড় উৎসব হয়ে উঠেছিল। সেই রথযাত্রা কি এখনো চলে? চলে তো। দক্ষিণেশ্বরে এখনও আষাঢ় মাসে খুব ধুমধাম করে সেই রথযাত্রা হয়। জগন্নাথদেব রথে চড়ে মন্দির চত্বর ঘোরেন। এটাও রানীরই শুরু করা ঐতিহ্য। ভাবলে সত্যি অবাক লাগে, একজন মানুষের জীবনে এতগুলো দিক। একদিকে ব্যবসায়ী, জমিদার, ব্রিটিশদের সাথে লড়ছেন, প্রজাদের দেখছেন, আবার অন্যদিকে এত বড় মাপের দান ধ্যান, মন্দির প্রতিষ্ঠা, ধর্মকর্ম। ঠিক, ওর জীবনটা সত্যি বহুমাত্রিক। কিন্তু জীবনের তো শেষ আছে। 1861 সালে উনি মারা যান, 19শে ফেব্রুয়ারি। কিন্তু ওর কাজগুলো তো রয়ে গেছে। ওর সাহস, ওর মানুষের প্রতি দরদ, ধর্মপ্রাণতা, এগুলো তো আজও মানুষকে পথ দেখায়। নিঃসন্দেহে উনি একটা অনুপ্রেরণা। তাকে মনে রাখার জন্য তো কিছু করা হয়েছে। ডাক টিকিট বেরিয়েছিল বোধহয়। হ্যাঁ, ওর জন্মের 200 বছর পূর্তি উপলক্ষে 1993 সালে ডাক বিভাগ একটা স্মারক ডাক টিকিট প্রকাশ করে। আর এই তো সেদিন পশ্চিমবঙ্গ সরকার ওর নামে একটা বিশ্ববিদ্যালয় তৈরি করেছে, রানী রাসমণি গ্রিন ইউনিভার্সিটি। গ্রিন ইউনিভার্সিটি নামের মধ্যে কি কোনো বিশেষ ইঙ্গিত আছে? হ্যাঁ, মানে শুধু নাম দেওয়া নয়, ওই বিশ্ববিদ্যালয়ের লক্ষ্যেই বলা আছে যে তারা রানী রাসমণির যে মূল্যবোধগুলো, যেমন ধরুন নারী ক্ষমতায়ন, সমাজের সব স্তরের মানুষকে সাথে নিয়ে চলা, শিক্ষার প্রসার, এই আদর্শগুলোকেই এগিয়ে নিয়ে যাবে। আচ্ছা, এটা খুব ভালো উদ্যোগ। ওরা রানীকে একজন দূরদর্শী নেত্রী, জনদরদী, উদ্যোগপতি আর নারী শক্তির প্রতীক হিসেবেই সম্মান জানাতে চায়। তাহলে সব মিলিয়ে আমাদের এই আলোচনা থেকে রানী রাসমণির যে ছবিটা উঠে এলো, তা হলো একজন অত্যন্ত শক্তিশালী, বিচক্ষণ, দয়ালু অথচ দৃঢ়চেতা এক নারী। 19 শতকের মতো সময় দাঁড়িয়েও উনি যা করে দেখিয়েছেন তা সত্যিই অভাবনীয়। আর আমার মনে হয় ওর জীবনের প্রাসঙ্গিকতাটা আজও একটুও কমেনি। কিভাবে কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হয়, কিভাবে লিডারশিপ দিতে হয়, সমাজের জন্য কিভাবে কাজ করতে হয়। আর বিশেষ করে নারীরা কিভাবে সমস্ত বাধা পেরিয়ে নিজেদের প্রতিষ্ঠা করতে পারে। একদম। এই সব ক্ষেত্রেই রানী রাসমণির জীবনটা একটা বিশাল উদাহরণ। উনি দেখিয়েছেন বুদ্ধি, সাহস আর মানুষের প্রতি ভালোবাসা থাকলে অনেক কিছুই করা সম্ভব। ঠিক এখানেই বোধহয় আজকের আলোচনাটা শেষ করতে গিয়ে একটা প্রশ্ন রেখে যাওয়া যায় শ্রোতাদের জন্য। কি প্রশ্ন? রানী রাসমণি যেভাবে ওন বুদ্ধি দিয়ে, কখনো আইনকে ব্যবহার করে, কখনো বা সরাসরি প্রতিরোধ গড়ে তুলে নিজের লক্ষ্যে পৌঁছেছিলেন, বিশেষ করে যখন উল্টো দিকে ছিল প্রবল শক্তিশালী ব্রিটিশ সরকার। সেই কৌশলগুলো থেকে আজকের দিনে যারা নেতা বা নেত্রী আছেন, বা এমনকি আমরা সাধারণ মানুষই, ক্ষমতা বা প্রভাবকে সমাজের ভালোর জন্য ব্যবহার করার ক্ষেত্রে কি শিখতে পারি, বিশেষ করে যখন চারদিকে এত রকম বাধা থাকে? এটা নিয়ে ভাবলে কেমন হয়? খুব ভালো একটা প্রশ্ন। এটা নিয়ে অবশ্যই ভাবা উচিত। You just realized your business needed to hire someone yesterday. How can you find amazing candidates fast? Easy. Just use Indeed. Stop struggling to get your job post seen on other job sites. With Indeed sponsored jobs, your post jumps to the top of the page for your relevant candidates, so you can reach the people you want faster. According to Indeed data, sponsored jobs posted directly on Indeed have 45% more applications than non-sponsored jobs. Don't wait any longer. Speed up your hiring right now with Indeed. And listeners of this show will get a $75 sponsored job credit to get your jobs more visibility at Indeed.com/PODKATZ12. Just go to Indeed.com/PODKATZ12 right now and support our show by saying you heard about Indeed on this podcast. Terms and conditions apply. Hiring? Indeed is all you need.